আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে প্রোডাকশন প্যাটার্ন রেডি করবেন এবং প্রোডাকশন প্যাটার্ন রেডি করার সময় কোন কোন বিষয়গুলো আপনারা ঠিকঠাক রাখবেন এবং ফলো করবেন এবং কোনটা ফলো করবেন না, তা সেই বিষয়ে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিব। তা যাই হোক, আমি এখন আমার কাজ শুরু করি। তা আমি দেখাই যে এই ডিজাইনটা আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন যে আমি ডিজাইন সম্পর্কে পরিচয় করায় দিয়ে আপনাদের কাজটা দেখাই। কারণ না, এই কথাগুলো বলার কারণ হচ্ছে কি যে আমি যে কাজটা করব, এই কাজটার কনসেপ্টটা আপনার ভিতরে থাকলো, তাহলে আপনি কি করবেন, কাজটা দেখতে অর্থাৎ ভিডিওটা দেখতে আপনার সুবিধা হবে যে আমি এই বিষয়টা নিয়ে কাজ করতেছি আরকি। তা যাই হোক, দেখেন বন্ধুরা, এই যে এই ডিজাইনটা আছে না, এই ডিজাইনটা মনে করেন আমি প্রোডাকশনে আমি কি করব, ইনপুট করব। অর্থাৎ প্রোডাকশন প্যাটার্ন রেডি করব। এখন আমার কথা হচ্ছে কি, প্যাটার্ন কয় প্রকার? প্যাটার্ন হচ্ছে কি সব ২ প্রকার। একটা হচ্ছে স্যাম্পল প্যাটার্ন আর একটা হচ্ছে প্রোডাকশন প্যাটার্ন। কিন্তু দেখেন, এই প্রোডাকশন প্যাটার্ন রেডি করতে গেলে কিন্তু বিশাল একটা হিমশিম খেতে হয়। সে বিষয়টা হচ্ছে কি, আপনি একটা স্যাম্পলের প্যাটার্ন মেকিং করলেন, দেখা গেল তার ভিতরে কিছু রেকটিফাই করতে পারেন বা কিছু এড করতে পারেন। এটা হয়। হ্যাঁ? কিন্তু দেখা গেল যে স্যাম্পল মেকিং হয় মাত্র ২ থেকে ৩ পিস গার্মেন্টস। কিন্তু প্রোডাকশন এ কিন্তু হিউজ পরিমাণে গার্মেন্টস কিন্তু তারা কাটিং করে বা দেখা যাচ্ছে যে এভেইলেবল কাটিং হয়। এক্ষেত্রে কিন্তু কোনো ভুল করা যাবে না। আপনি স্যাম্পল প্যাটার্ন এ কিন্তু টুকটাক ভুল হইছে, আপনি কিন্তু ওটা রেকটিফাই করে কাজ করতে পারবেন বা এক পিস টেস্ট করছেন বা দেখা যাচ্ছে যে সমস্যা হয়েছে ২ পিস গার্মেন্টস এ, আপনি ওই ২ পিস আবার দেন কাটায়া কিন্তু আপনি বায়ারকে সেন্ড করতে পারবেন। কিন্তু প্রোডাকশন এর প্যাটার্ন আর হচ্ছে স্যাম্পল এর প্যাটার্ন আকাশ পাতাল ব্যবধান। তা অনেকে আছেন কি জানেন, আপনারা স্যাম্পল এর প্যাটার্ন তৈরি করতে পারেন, ডেভেলপ প্যাটার্ন তৈরি করতে পারেন, পিপি প্যাটার্ন তৈরি করতে পারেন। বাট আপনারা কিন্তু প্রোডাকশনের প্যাটার্ন রেডি করতে পারেন না, অনেকে আছেন। আবার অনেকে পারেন। তা যাই হোক, আজকে কিন্তু আমি এই প্রোডাকশনের প্যাটার্ন কিভাবে রেডি করতে হয় এবং কোন, কোন বিষয়ে জানতে হবে প্রোডাকশন প্যাটার্ন রেডি করতে গেলে, তাহলে এই কনসেপ্টটা ধরার জন্য আপনারা কি করবেন, ভিডিওটা পুরোপুরি ইনশাআল্লাহ দেখবেন এবং টেনে দেখবেন না, তাহলে কনসেপ্টটা আপনার ক্লিয়ার হবে না। কেননা ভিতরে কিন্তু আমি অনেকগুলো ট্রিক্স দেখাবো। ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে কি, যদি আমার এই ভিডিওটা যদি পছন্দ হয়, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশাপাশি যদি বেশি ভালো লাগে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে আমি আমার মূল কাজে চলে যাই। তা একটা বিষয় হচ্ছে কি, দেখেন আপনি অনেক গার্মেন্টস এ আছে বা অনেক ডিজাইনার আছে, প্যাটার্ন মাস্টার আছে। তারা আছে কি, হয়তো কেউ ডেভেলপ নিয়ে কাজ করে, কেউ আছে কি যে প্রোডাকশন টু ডেভেলপ, এই ২ টা নিয়েই কাজ করে। তা যারা প্রোডাকশন ডেভেলপ টু প্রোডাকশন করে, তারা কিন্তু একেবার জিনিয়াস একটা মাস্টার, অর্থাৎ তাদের কোনো কিছু বাদে না। তা ডেভেলপ মাস্টারের মূল্য কিন্তু কম না, কিন্তু সে কিন্তু ডেভেলপের ভিতর থাকে, অর্থাৎ ফিট পর্যন্ত বা পিপি পর্যন্ত। তারপরে কিন্তু প্রোডাকশনের জন্য আলাদা মাস্টার দেওয়া থাকে। তা এক্ষেত্রে হয় কি, যদি আপনি ডেভেলপ টু প্রোডাকশন মাস্টার হন, সেক্ষেত্রে হয় কি, আপনি কিন্তু একজন সিনিয়র মাস্টার এবং আপনি ডিমান্ডার, অর্থাৎ আপনার ডিমান্ডটা একটু অন্যরকম। তা যাই হোক, আমি কিন্তু প্রোডাকশন ডেভেলপ থেকে প্রোডাকশন করা আমি সেই মাস্টার। তা যাই হোক, আমি এই জন্য আমি আপনাদের এই ভিডিওটা দেখাবো। তা একটা বিষয় হচ্ছে কি, দেখেন আপনারা প্রথমে কি করবেন, এই যে আপনি যে প্যাটার্নটা স্যাম্পলের ভিতরে রাখছেন, অর্থাৎ এই যে আমি এই স্টাইলটা করবো সীমান বাটুন, হ্যাঁ সীমার বাটুন। এখন সেমির বাটুনের যে কাজটা করব, এই মনে করেন যে আপনি প্রোডাকশন রেডি করার জন্য কোন প্যাটার্নটা ইউজ করবেন, তাই না? এটা একটা কথা। এখন প্রোডাকশন রেডি করার জন্য আপনি কি করবেন, আপনি ১ম এ যে ডেভেলপমেন্টটা করছিলেন, পরে সেকেন্ড প্ল্যান সেকেন্ড পিট দিলেন বা পরে সেকেন্ড ডেভেলপটা দিলেন। এভাবে করতে কারেকশন করতে লাস্টে যে প্যাটার্নটা আসবে, ওটাই হচ্ছে কিন্তু আপনার আপডেট প্যাটার্ন। অর্থাৎ ওই প্যাটার্ন দিয়ে কিন্তু আপনি প্রোডাকশনে কি করবেন? ইন করবেন। তাহলে মনে করেন আমি এই প্যাটার্নটা আমি প্রোডাকশনে ইন করব। তাহলে কি করতে হবে? এটা কপি করলাম। কপি করে কি করব? আমার এই যে প্রোডাকশন বাল্ক, এই বাল্কের ভিতরে আমি চলে গেলাম। চলে যেয়ে কি করব? এটা আমি পেস্ট করলাম। হ্যাঁ? আমি কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু একটা ভিডিও দিছিলাম ফোল্ডার বিষয়ে। অর্থাৎ আমার এই ভিডিওর ৫-৭ টার নিচে কিন্তু পাবেন যে ফোল্ডার কিভাবে, প্রোডাকশন ফোল্ডার এবং স্যাম্পল ফোল্ডার কিভাবে মেইনটেইন করতে হয়, সেই বিষয়টি কিন্তু আমার টিউটোরিয়াল দেয়া আছে। তো যাই হোক, আমি এখন কি করলাম? এই স্টাইলটাকে আমি প্রোডাকশনের ভিতর নিয়ে আসলাম। কিন্তু বন্ধুরা, এই কাজ করতে কিন্তু অনেক সময় হবে। অর্থাৎ আমি এই প্রোডাকশন প্যাটার্নকে ২ টে পার্টে বা ৩ টে পার্টে ডিভাইডেড করতে পারি। কারণ হচ্ছে ১ম পার্ট, ২য় পার্ট, ৩য় পার্ট। কারণ হচ্ছে কি,
এটা একটা লং প্রসেস। তা সেক্ষেত্রে এক ভিডিওতে পুরোটা দিলে কভার করলে আপনারা কিছু বুঝতে পারবেন না। তা যাই হোক, মনে করেন এই প্যাটার্নটা আপনি আনছেন। এখন এখানে কিন্তু একটা খেয়াল করতে হবে যে এটা কি নন ওয়াশ গার্মেন্টস নাকি ওয়াশ গার্মেন্টস। আগে এই কথাগুলো কেন বলে নিচ্ছি, আপনারা কিন্তু আমি যদি কনসেপ্টটা ক্লিয়ার না করে আপনাদেরকে ভিডিওটা তৈরি করে দিই তাহলে কিন্তু আপনারা কনসেপ্টটা ক্লিয়ার হতে পারবেন না। অর্থাৎ মোটামুটি একটা আনশর্টকাট একটা ঝামেলা হয়ে যাবে। তাহলে এই চিন্তা করতে হবে যে এই স্টাইলটা আমি যে স্টাইলটা কপি করে আনলাম এই স্টাইলটা কি ওয়াশ গার্মেন্টস নাকি নন ওয়াশ গার্মেন্টস। ওয়াশের হিসাব আলাদা, নন ওয়াশ গার্মেন্টস এর হিসাব আলাদা। তা আমি কি করব, মনে করেন এটা নন ওয়াশ গার্মেন্টস। এখন এর ফাঁকে বলে দেবো কিভাবে ওয়াশ গার্মেন্টস করবেন, ঠিক আছে। তা নন ওয়াশ গার্মেন্টস এ যখন আমি এই ব্র্যান্ড ওপেন করতেছি, দেখেন নন ওয়াশ গার্মেন্টস এর হচ্ছে কি যে সিনকেস অ্যাড করা লাগে না, কিন্তু এখানে একটা থিওরি আছে। থিওরিটা হচ্ছে কি, প্রোডাকশনে যখন আপনি স্যাম্পলের প্যাটার্নে কিন্তু কি হয়, আমরা বারবার কারেকশন করি, করার পরে যে ব্র্যান্ড ওকে হয় সেই ব্র্যান্ডে কিন্তু আমরা বাইরের দ্বারা সাবমিট করি, তাই তো। কিন্তু এক্ষেত্রে তা হয় না। এক্ষেত্রে কিছু একটা থিওরি আছে। থিওরিটা হচ্ছে কি যে প্রথমে মনে করেন এই প্যান্টটা আমি স্যাম্পল থেকে আনছি কিনা। এখন এখানে কিন্তু স্যাম্পলের জন্য কিন্তু কেউ ম্যানুয়ালে সিনকেজ অ্যাড করে, কেউ কিন্তু কি করে হচ্ছে আপনার মনে করেন যে ভেরিয়েন্টে সিনকেজ অ্যাড করে। তা একটা কথা আছে কি, এটা কিন্তু আমি নন ওয়াশ হিসেবেই করতেছি, মনে করেন এই প্যাটার্নটা নন ওয়াশ ক্ষেত্রে আমি করতেছি। কিন্তু নন ওয়াশের ক্ষেত্রেও কিন্তু কি হয়, মেজারমেন্ট প্লাস মাইনাস হয় কাটিং সাটিং এর ক্ষেত্রে। এখন আমি এই কি করব, আমি এই প্যাটার্নটা সর্বপ্রথম কি করতে হবে, প্রোডাকশন প্যাটার্ন রেডি করার জন্য আপনার দেখা গেছে বাইরে কিন্তু কমিস করতে 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 একটা পর্যায়ে কিন্তু এই ব্র্যান্ডটা চলে আসে। কিন্তু আপনি লাস্টে কি করবেন যে এই প্যাটার্নটার সাথে প্রোডাকশন প্যাটার্ন রেডি করা মানে কি, আপনি সব সাইড কিন্তু বিবেচনা করে এবং স্টাইলিং মিলে কিন্তু কাজটা করতে হবে, কোনো জায়গায় কোনো ফ্যাকড়া রাখা যাবে না। অর্থাৎ 100 এর ভিতর 100 কাজ করতে হবে। সেজন্য আপনি কি করবেন, এই প্যাটার্নটা এই প্যাটার্নটার সাথে আপনার পিডিএফটা ঠিক আছে কিনা, বা এই প্যাটার্নের সাথে যে আপনার পিপি স্যাম্পলটা আছে, কাউন্টার স্যাম্পল আছে, এটা ঠিক আছে কিনা। তাহলে কি করবেন, প্রথমে দেখবেন যে পিডিএফ এর সাথে আপনার স্যাম্পল ঠিক আছে কিনা। ঠিক আছে, পিডিএফ এর সাথে আমার স্যাম্পল ঠিক আছে। এখন দেখবেন কি, এই যে লাস্টের যে প্যাটার্নটা আমি আনলাম এই প্যাটার্নের সাথে কি আমার পিডিএফ আর স্যাম্পল ঠিক আছে কিনা। তা সে মনে করেন এই প্যাটার্নটা আমি একটু ডিজাইন দেখলাম। এইভাবে দেখবেন, কিভাবে দেখবেন, আমার কাছে তো এখন স্যাম্পল নাই তাই আমি দেখাতে পারতেছি না। তাতে কি করব, আমি এই ডিজাইন শিটটা দেখাই একটু, হ্যাঁ। তাহলে আপনারা কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হতে পারবেন। তা দেখেন এখানে একটা কি দেখা যাচ্ছে, শার্ট। আসলে আমি আরেকটা কথা ফাঁকে অ্যাড করি, সেটা হচ্ছে কি, আমি বিগত কিছুদিন ধরে শার্ট নিয়ে আমি কাজ করতেছি, অর্থাৎ শার্ট নিয়ে কিন্তু আপনাদেরকে আমি ভিডিও তৈরি করতেছি। দেন 1 মাস বা 2 মাস আমি শার্ট নিয়ে কাজ করব। আদারওয়াইজ যখন আমি নেক্সট মান্থে যাব তখন আমি কি করব, আমি লেডিস শার্ট নিয়ে কাজ করব। তারপরে 2 মাস দেখা গেল আমি জ্যাকেট নিয়ে কাজ করব। আবার 2 মাস দেখা গেল আমি প্যান্ট নিয়ে কাজ করব। আসলে একটা কাজের যদি একটা ধারাবাহিকতা না থাকে তাহলে কিন্তু কনসেপ্টটা কিন্তু আপনারা যারা আমার অডিয়েন্স আছেন তারা কিন্তু কনসেপ্টটা ধরতে পারবেন না, যে একটার ভিতরে যদি আমি আরেকটা পুশ করি। তাই যাই হোক, আমি এখন দেখাচ্ছি হচ্ছে কি শার্টের প্রোডাকশন প্যাটার্ন কিভাবে রেডি করবেন। তা দেখেন বন্ধুরা, এখানে 2টা পকেট আছে তাই না, আর এখানে কি আছে, ফরন্টে, এখানে ফরন্টের ফেসিং আছে, এখানে কলার আছে, ব্যান্ড আছে, আবার স্লিভ আছে, স্লিভ আবার কাটিং সুইং আছে। কাটিং সুইংটা কিন্তু দেখেন এখানে কিন্তু এই যে ইয়োকের যে বরাবর এটা মিল করছে। এখন আমি মোটামুটি একটা ক্রিটিক্যাল একটা প্যাটার্ন আনছি, একবার দুর্বলও না একবার সবলও না, মাঝখানের সাইডটা আনছি। কারণ হচ্ছে কি, যারা নতুন তাদের ক্ষেত্রে সুবিধা হবে, আবার যারা পুরাতন তাদের ক্ষেত্রে সুবিধা হবে, সেই ক্ষেত্রে এই ডিজাইনটা আমি সিলেক্ট করছি। তা যাই হোক, এখন এই স্টাইলটা ব্যাক পার্টে কি আছে, ইয়োক আছে, ব্যাক পার্ট আছে, কাটিং সুইং আছে স্লিভে, হ্যাঁ, এখানে কাপ আছে, স্কোয়ার কাপ। যাই হোক, মোটামুটি ডিজাইনটা কিন্তু আমি দেখলাম। এখন আমি এই ডিজাইনটা প্যাটার্নটা ওপেন করি, তাহলে কি হলো, এখানে ফেসিং আছে, এখানে ফরন্ট আছে, পকেটের পজিশন দেওয়া আছে। এখানে আমি সম্পূর্ণ কাজ করব একেবারে সুন্দর কায়দায়, অর্থাৎ কিভাবে প্রোডাকশন প্যাটার্নটা রেডি করতে হয়, হ্যাঁ। তাহলে ব্যাক পার্ট আছে, ইয়োক আছে, এখানে মুন আছে, মুন কিন্তু আমি দেখাইছি, তাও দেখাচ্ছি আবার স্কোয়ার কাপ, এবার রাউন্ড স্কোয়ার কাপ, রাউন্ড পকেট। মোটামুটি কিন্তু আমার স্টাইলিং এর সঙ্গে আপনি কি করবেন স্টাইলিং সঙ্গে স্যাম্পল, আর স্যাম্পলের সঙ্গে পিডিএফ সবকিছু মিল আছে কিনা এটা দেখবেন। যদি কোনো জায়গা ঘাবড়া লাগে, অনেক সময় দেখা যাচ্ছে বায়ার কমিস করছে, আপনি প্রোডাকশনে অ্যাড করতে পারেন নাই, তাহলে কিন্তু ওই কমিস অনুযায়ী কিন্তু প্রোডাকশনে অ্যাড করতে হবে। কেন, প্রোডাকশন মানে কি ফাইনাল বাল্ব, অর্থাৎ ফাইনাল কাটিং। এই যদি একবার কাটিং হয়ে যায়, অর্থাৎ এই প্রোডাকশন প্যাটার্ন আমি প্রথমে কি করব, আমি পার্ট বাই পার্ট বাই এগোবো।
পার্ট বাই এগোবো এবং আপনাকে আমি বারবার বুঝাই দেবো যে কোনটার সময় কি করতে হবে। এখন আমি এই প্যাটার্নটা কি করব, মেজারমেন্টটা করব, অর্থাৎ আমি পুরো জিরো আনবো। জিরো মানে কি, এখানে কিন্তু স্যাম্পলের প্যাটার্ন এবং প্রোডাকশনের প্যাটার্ন বিশাল ভিন্ন। অর্থাৎ আমি আগে থেকে একটু ধারণা দিই, তাহলে মোটামুটি আপনাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে। আমি বলি, মনে করেন এই যে চেস্ট পয়েন্টটা, বটম পয়েন্টটা, চেস্ট পয়েন্টটা নন ওয়াশ গার্মেন্টস হোক আর ওয়াশ গার্মেন্টস হোক, আপনি কি করবেন, সিএম এর মাপে, হ্যাঁ, 1 cm প্লাস নেবেন। 1 cm প্লাস থাকতে হবে, মাস্ট বি হাফে। তাহলে যদি ইঞ্চির মাপ হয় সেক্ষেত্রে 3/8। এখন যদি বলতে পারেন যে বস তাহলে ওয়াশ গার্মেন্টসে কি করব, অর্থাৎ 1 cm এর পরে যে ওয়াশ সিনকেসটা আসবে সেটা ওয়াশ গার্মেন্টসে অ্যাড করবেন। আমার কথা কি কনসেপ্ট ক্লিয়ার? অর্থাৎ ক্রস পয়েন্ট, এই ক্রস পয়েন্টে 1 cm বাড়তি লাগবে লাগবে লাগবে। এটা আমার থিওরিতে, মানে আমি যেভাবে কাজটা করি। অনেকে হচ্ছে 5 মিলি নিতে পারে, 1.5 cm নিতে পারে, সেটা তার বিষয়। তাহলে কি করতে হবে, ক্রস পয়েন্টে 1 cm প্লাস নেবেন, তারপর হচ্ছে ওয়াশ গার্মেন্টস হলে ওয়াশ সিনকেস, আর যদি নন ওয়াশ হয় তাহলে খালি 1 cm নিলে হবে। কথা ক্লিয়ার? বটমেও সেম, হয়তো 1 cm বা 12 মিলি প্লাস নিতে হবে হাফে। এখন এই শোল্ডারে কত প্লাস দিবেন, শোল্ডারে কোয়ার্টার বা দেখা যায় 6 মিলি 7 মিলি প্লাস দিবেন। এইভাবে কি করতে হবে, প্লাস নিতে হবে। কারণ হচ্ছে কি, যখন এটা সুইং করবে, অর্থাৎ প্রোডাকশনে কিন্তু র্যান্ডম সুইং হয়, আর স্যাম্পলে কি হয়, 2-1 পিস অর্থাৎ ম্যাকিং করে। এই 2-1 পিসের সাথে কখনো হাজার হাজার পিসের কিন্তু কখনো মিল হয় না। অর্থাৎ এই যে ওভারলক হবে বা স্পিড অফ দ্য, এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খেপে যাবে। অর্থাৎ নন ওয়াশ হোক আর ওয়াশ হোক, আপনার 1 cm নেওয়ার পরে দেন আপনি ওয়াশিংকে অ্যাড করবেন। ক্লিয়ার? এখন আমি কি করব, এই পুরো প্যাটার্নটা আমি জাস্ট চেস্ট পয়েন্টে বুঝালাম। আমি এই প্যাটার্নটা পুরো মেজারমেন্ট করব। হ্যাঁ, পুরো মেজারমেন্ট করে কি করব, আগে আমি প্যাটার্নটা কোন জায়গায় প্লাস আছে বা কোন জায়গায় মাইনাস আছে ওইটা আগে রেকটিফাই করব, মানে ইন্ডিকেট করব। তাহলে আমি প্রথমে কি করব, স্প্রেডশিটে চলে যাই। হ্যাঁ, স্প্রেডশিটে চলে যাই। তার আগে আমি একটা এক্সেল ডাটা করে রাখছি এখানে, যে এখানে চেস্টের মেজারমেন্ট কত, আমার লার্জ সাইজ 62, তাই না? তাহলে আমি চেস্টের মেজারমেন্টটা করব। তাহলে কি করব, এই চেস্ট পয়েন্টে আমি তার আগে একটা কাজ করি, আমি কয়েকটা প্যাটার্ন আমি আগে একটু সিলেক্ট করে নিই, আলাদা করে নিই। না হলে কি হবে, কাজ করতে একটু অসুবিধা হবে। তাহলে কি হলো, ইয়ো, কলার আর এই মুন্ডা পরে নেব। এটা ক্লিক করে আমি আলাদা করে নিলাম। এখন আমি এর আগে একটা কাজ করব কি জানেন, যে কোনো প্যাটার্ন যদি আপনি, আমি এই যে ভিডিওটা দিচ্ছি এর ভিতরে 1-এর ভিতর 10 শিখতে পারবেন। অর্থাৎ 1-এর ভিতর 10 বলতে কি, যে কিভাবে একটা প্যাটার্ন মেজারমেন্ট করতে হয়, কিভাবে একটা প্যাটার্ন কারেকশন করতে হয়, কিভাবে একটা প্যাটার্ন প্রোডাকশন রেডি করতে হয়, কিভাবে কাটমার্ক দিতে হয়, এই পুরো প্রসেসিংটা পুরো মনে করেন একটা প্যাকেজ। এই প্যাকেজটা কি করব আমি, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট বা থার্ড পার্ট যদি যাই সেক্ষেত্রে দেখাবো। তা যারা প্রথম পার্ট গুলো দেখবেন, কাইন্ডলি সেকেন্ড পার্টটাও দেখে নেবেন পুরো কাজটা ক্লিয়ার করার জন্য। তাহলে কি করবেন, প্রথমে কি করবেন, এই এ পরে যায় কি করবেন, এই এটা দেখাবেন লেন্থ। এই লেন্থ, হ্যাঁ লেন্থ মেজারমেন্টে যায় কি করবেন, এখান থেকে 2.5 cm দূরে দাগ দিয়ে এখানে মিলে দিলেন। হ্যাঁ, মিলে দিলেন। এবার ওয়েস্টের বরাবর, এখানে মানে ওয়েস্টের মাপ নাই, তারপরে কি করলেন, ওয়েস্টের বরাবর একটা দাগ দিলেন, যদি থাকলো থাকলো, না থাকলো না থাকলো। তারপরে কি করবেন, এবার টেনে নিলে কি হয়, কাজটা খুব, আসলে কি জানেন, আমি ফাঁকে একটা কথা বলি, হয়তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে দু একটা কথা বলি। কারণ কি ভাই, আমি যদি শুধু ভিডিওটাই দিই, যদি কোনো কিছু না বলে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন না। অতএব আপনি যখন প্যাটার্ন মেজারমেন্ট করবেন, অনেক সময় আছে কি আপনি ডেভেলপ প্যাটার্ন মেজারমেন্ট করে কিন্তু কারেকশন করেন। তা সেক্ষেত্রে করবেন কি, আগে যে পয়েন্টগুলো, ওই পয়েন্টে এই মেজারমেন্টগুলো দাগ দিয়ে নেবেন, তাহলে আপনার কাজটা দ্রুত হবে। আমি আপনাদেরকে কাজ শেখাই কি জন্য জানেন, যাতে আপনারা দ্রুত এবং দ্রুত টিক্স এগুলো শিখতে পারেন। কারণ কি, বর্তমান বাজারে আপনি যদি প্রফেশনাল ভাবে মাস্টারি করতে যান বা অ্যাসিস্ট্যান্ট করতে যান প্রতিযোগিতার যুগে, আপনার হতে হবে সুপার ফাস্ট। আর সুপার ফাস্ট না হলে কি করবেন, আপনি প্রোডাকশনে ঠিক মতো রেডি করতে পারবেন না, ডেভেলপও ঠিক মতো রেডি করতে পারবেন না। কি হবে, আপনি একটা ভেড়া জ্বালানিতে পড়ে যাবেন, অর্থাৎ আপনি পিছনে পড়ে যাবেন। তখন কোম্পানি বাধ্য হয়ে আপনাকে কিন্তু বাদ দিতে বাধ্য হবে। তা যাই হোক, আমি চাই কি, যে শর্ট টাইমে কিভাবে আপনারা কাজটা আগাতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করি। যাই হোক, এখন আমি কি করব, এখন আমি ব্যাক পার্টে কিন্তু আমি কিন্তু কাজ শেষ হলো। হ্যাঁ, এখানে আমি ব্যাক পার্টে কাজ শেষ হলো। এখন আমি কি করব, ফরম পার্টে আমি সেম কাদায় কি করব, এখানে F8 যায় কি করব, লেন্থ মেজারমেন্ট। আমি সেম কাদায় এখানে কিন্তু সেন্টার লাইন কোনটা এটা কিন্তু হিসাব করে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এখানে সেন্টার লাইন হচ্ছে আমার এইটা, হ্যাঁ সেন্টার লাইন আমার এইটা।
আপনারা আগে সেন্টার লাইন দেখে নেবেন। যদি দেখা গেল এখানে না জোড়ায় দিয়ে আপনি এখানে জোড়ায় দিলেন, তাহলে কিন্তু মেজারমেন্ট অনেক প্লাস হয়ে যাবে। অর্থাৎ সেন্টার লাইনটা কি করবেন, ইন্ডিকেট করে নিবেন। এরপরে কি করলেন, এটা জোড়ায় দিলেন। এরপরে কি করলেন, এখানে কতটুক মেজারমেন্ট জোড়ায় দিলেন, ব্যাস। এখানে কি করলেন, এখানেও জোড়ায় দিলেন। তাহলে কি হলো, চেস্ট, অ্যাক্রস পয়েন্ট, ওয়েস্ট অ্যান্ড বটম ক্লিয়ার হইলো। এখন ইয়োক, ইয়োকের কি মেজারমেন্ট আছে, ইয়োক আছে অ্যাক্রস শোল্ডার, অর্থাৎ F8 গিয়ে সেম ভাবে অ্যাক্রস শোল্ডারে কি করবেন, আগে দাগা নিবেন। আপনি যদি মেজারমেন্ট দেখে দেখে দাগাতে যান, সেক্ষেত্রে হবে কি আপনার লেট হয়ে যাবে। তা আমি যদি লেট করাই দিয়ে কাজটা করাই, তাই তো আপনাদের শেখানো কিছু হলো না। তাহলে কি হলো, এভাবে ইয়োক হাইটটা মাপবেন, বা মনে করেন দেখা গেল ইয়োকের হাইট যদি এখান থেকে থাকে, তাহলে এখানে দিয়ে দিলেন। হ্যাঁ, এখানে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে কি করবেন, এবার আমি মেজারমেন্টে চলে যাব। তাহলে এখানে স্লিপ লেন্থের মেজারমেন্ট আমি পরেই দেখাই। হ্যাঁ, তাহলে কি করব, আমার প্রথমে মেজারমেন্টটা কত ছিল, সে আমার এক্সেল ডাটাতে যাব, অর্থাৎ ওখানে আমি মান লিখবো। চেস্টের মেজারমেন্ট কত ছিল, 62, তাই না? তাহলে আমি এখানে যাই, আমি দেখি যে বেস সাইজটা কত আছে, একটু চেক করে নিই। সবসময়ের জন্য চোখ কান খোলা রেখে কাজ করবেন। অনেক সময় দেখা যাচ্ছে বেস সাইজ এখানে মিডিয়াম থাকতে পারে। তা যাই হোক, যা থাকতে পারে, আপনি আপনার দিক থেকে আপনি ক্লিয়ার থেকেই প্রোডাকশন রেডি করবেন। প্রোডাকশন প্ল্যান রেডি করতে গেলে আপনার চোখ কান খোলা রেখে কিন্তু কাজটা করতে হবে। যদি একটা ভুল হয়ে যায় বা একটা ভুল কাটিং হয়ে যায়, তাতে কিন্তু কোম্পানি কিন্তু বিশাল বড় আকারে ক্ষতি হয়ে যায়। এক্ষেত্রে হয়তো অনেক সময় আপনার জরিমানা, বড় আকারে জরিমানা হতে পারে, বা চাকরিচ্যুতও কিন্তু অনেক সময় হয়ে যায়, শুধুমাত্র একটা কাটমার্কের কারণে কিন্তু অনেক বড় হ্যাম্পার ঘটে প্রোডাকশনে। তো যাই হোক, এই প্রোডাকশন রেডি করা কিন্তু খুবই দুর্বিষহ একটা কাজ। আমি এই কাজটা কিভাবে সহজ করা যায় সেই পলিটিক্স আমি দেখাচ্ছি। তারপরে কি করবেন, এখানে টাইটেল ব্লকটা ক্লিয়ার করে দেবেন। এখানে কিন্তু লার্জ সাইজটা কিন্তু আমার বেস্ট সাইজ আছে, তাহলে আমার ওকে, ব্যাস। তাহলে আমি কি করব, এটা আমি টাইটেল ব্লকটা উপরে দিলাম। এখন আমার ক্যালকুলেটর ইউজ করতে হবে। হ্যাঁ, তাহলে কি করবেন, ক্যালকুলেটর ইউজ করতে গেলে আমি ক্যালকুলেটর নিব, তাই না? এই ক্যালকুলেটর আমি নিয়ে ফেলছি। এখন এর আগে আমি কি করব, আমি এইটারে একটু সরাই নি। হ্যাঁ, এটা একটু সরাই নি, আমার কাজটা সুবিধা করার জন্য একটু সরাই নি। এবার আমি ক্যালকুলেটর চলে যাই। ক্যালকুলেটর যায় কি করব, একটু কাইন্ডলি একটু আমার সত্যি কথা বলতে কি, ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখতে পারলে না, আপনারা মোটামুটি একটা ভালো একটা ধারণা পেয়ে যাবেন প্রোডাকশন রেডি করা সম্পর্কে। এখন এখানে আছে কত, 30.89। তাহলে কি করতে হবে, 30.89 গুণ কি, গুণ দেওয়া লাগবে না, 2 গুণ 2, মনে করেন গুণ 2 দিলেন। আমি একটা কথা আপনাদেরকে বলি, হয়তো বা ভাবতে পারেন, আমি কিন্তু দেখেন যেভাবে আপনাদেরকে আমি বুঝাই, এইভাবে আমি কিন্তু বোঝানোর চেষ্টা করি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আর আমি যদি সহজ কথায় না বলি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তাতে কি হবে, ভিডিওটা শুধু দেখতেই পারবেন কিন্তু বুঝতে পারবেন না। দেখেন, অনেক সময় হয় কি, ব্যাক পার্টটা ছোট হয়, ফরম পার্টটা বড় হয়, অর্থাৎ ওভারল্যাপ হয়। হ্যাঁ, অর্থাৎ ফরম পার্টটা অনেক সময় নিচের দিকে চলে যায়, ব্যাক পার্টটা উপর দিকে আসে, এরকম স্টাইল কিন্তু অনেক বহুত দেখতে পারবেন। তা সেক্ষেত্রে করতে হয় কি জানেন, এই যে ফরন্টটা আছে, ফরন্টের 2 ভাগ আর ব্যাকের থেকে 1 ভাগ, অর্থাৎ ব্যাকটা টোটাল আছে আর ফরন্টটা 2 ভাগে নিতে হবে। এখন ফরন্টটা 2 ভাগ আর ব্যাকটা টোটালটা নিয়ে ভাগ দিতে হবে 2 দিয়ে, তাহলে আপনার পুরো মেজারমেন্টটা কিন্তু চলে আসবে। কিন্তু অনেক সময় আপনি ভাবতে পারেন যে বস, আমি কি করব, এই খালি ফরনটা নিয়ে ডাবল করে নিলে তো আবার হাফে মেজারমেন্ট হয়ে গেল। নো, নেভার। বিকজ কারণ হচ্ছে কি, যখন আপনি ব্যাক পার্টটা যদি ছোট বড় হয়, সে কিন্তু আপনার অ্যাকচুয়াল মেজারমেন্টটা কিন্তু পালেন না। তাহলে কি করতে হবে, অর্থাৎ আমার কনসেপ্টটা হয়তো বুঝতে পারছেন। এখন আমি কি করব, এখানে সমান সমান, অর্থাৎ কত হলো 61.78 যোগ আমার এখানে শেষ পয়েন্টে কত আছে, ব্যাক পার্টে 61.81, তাই না? 81 সমান সমান কত হলো, 123.59 ভাগ 2, অর্থাৎ কত হলো 61.79। অর্থাৎ দেখে আসি, তাহলে আমার মেজারমেন্ট কত ছিল, আমার মূল মেজারমেন্ট কত ছিল, মূল মেজারমেন্টটা একটু দেখি ভাইয়া। এখানে কত ছিল, এখানে ছিল হচ্ছে কত, 62, তাই না? শেষ পয়েন্টে কত ছিল, 62। তাহলে আমি এখান থেকে ডিভাইড করলাম 62, মাইনাস দিলাম 62। তাহলে উল্টো মাইনাস থাকলো 2 মিলি, উল্টো মাইনাস থাকলো প্যাটার্ন 2 মিলি, অর্থাৎ এই প্যাটার্ন 2 মিলি মাইনাস থাকলো। তাহলে কি করতে হবে, আমি কি করব দেখেন, যে এই যে আমার যে এক্সেল শিটটা আছে, এখানে যে আমি কি করব, চেস্টের বরাবর কি করব, -0.2 লিখে রাখবো। চেস্টের বরাবর কি লেখা, -0.2। অর্থাৎ আমার এখানে কিন্তু কি করতে হবে, প্লাস করতে হবে, যেহেতু আমি আগেই বলেছি চেস্ট পয়েন্টে কি করতে হবে, 12 মিলি প্লাস রাখতে হবে বা 1 সেম প্লাস রাখতে হবে। তাহলে যেখানে মাইনাসে আছে 2 মিলি, তাহলে কতটুকু প্লাস করতে হবে, ওইটুকু আমি প্লাস করে দেব। এইভাবে করতে করতে আমি একটা প্রোডাকশন প্যাটার্ন রেডি করতে হবে। এই মেজারমেন্ট ঠিক রাখার পরেই জাতীয় অবশ্যই কি, কাটমার্ক, তারপরে আমার স্টাইলিং, জয়নিং, এইগুলো কাজটা করতে হবে। প্রথমে আগে কি করতে হবে, মেজারমেন্টটা দাঁড় করাতে হবে, অর্থাৎ মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। হ্যাঁ,
এরপরেরটা কি হচ্ছে অ্যাক্রোস পয়েন্ট। তাহলে আমার অ্যাক্রোস পয়েন্টের মেজারমেন্টটা কত দেখে আসি দেখি। তাহলে আমার অ্যাক্রোস পয়েন্টে দাঁড়াচ্ছে কত 22, 22 দুগুণা ডাবল, 22 দুগুণা কত 44। এটা আপনিও জানেন আমিও জানি, তাহলে কি হলো 44। এখন আমি ক্যালকুলেটরে চলে যাব, ক্যালকুলেটরে কি করব, এখানে 44 মাইনাস আমার এখানে মেজারমেন্ট কত ছিল দেখে আসি। তাহলে 44 মাইনাস এখানে কত আছে, সরি একটু সমস্যা হচ্ছে, অ্যাক্রোস পয়েন্টে আছে হচ্ছে কত 43। তাহলে আমি কি করব, এখান থেকে মাইনাস দিব 44 থেকে মাইনাস দেব 43। তাহলে আমার প্যাটার্ন প্লাস আছে কত এক্সিএম প্যাটার্ন প্লাস আছে। তাহলে আমি কি করব, এই এক্সিএমটা আমি আবার ওই এক্সেল শিটে লিখে রাখবো যে এক্সিএম এই বরাবর, হ্যাঁ এক প্লাসের ক্ষেত্রে মান দাঁড়ায় না, অর্থাৎ এখানে এক লেখা মানে কি প্লাস এক, ঠিক আছে। এরপরটা কি হচ্ছে হেম। আচ্ছা বন্ধুরা আমি আরেকটা কথা বলি, আমি কিন্তু সব পয়েন্ট মেজারমেন্ট করব না, কি পয়েন্ট গুলো, কি পয়েন্ট বলতে বোঝায় কি, যেগুলো মেজার প্রবলেম, মেজার পয়েন্ট অর্থাৎ চেস্ট ওয়েস্ট বটম অ্যাক্রোস পয়েন্ট অ্যাক্রোস ব্যাক স্লিভ লেন্থ বাইসেপ, অর্থাৎ যেগুলো বড় বড় মেজারমেন্ট, এইগুলো মেজারমেন্টটা আমি মাপবো। আর যে বাকি মেজারমেন্ট গুলা কলার হাইট কলার পয়েন্ট এইগুলো ঠিকঠাক থাকে, এগুলো 2-1 মিলি প্লাস মাইনাস থাকে, এটা কোনো হ্যাম্পার ঘটে না। আমাদের মূল হচ্ছে কি পয়েন্ট গুলো, হ্যাঁ। তাহলে কি করব, হেম দেখি হেমের কত মেজারমেন্ট আছে দেখে আসি। তাহলে হেমের কত আছে মেজারমেন্ট, এখানে আমি দেখছি যে 58, তাই না। তাহলে আমার এখানে কত আছে হেম, হেম আছে কত 29। তাহলে আমি ক্যালকুলেটর নিব, নিয়ে কি করব, এখানে ক্লিন করে এখানে 29, 29 গুণন 2, 2 দেওয়ার পর কত হলো 8, সরি 29 গুণন 2। তাহলে কি করতে হবে 29 গুণ 2 সমান সমান কত হলো 58, হ্যাঁ 58। আর এখানে কত আছে একটু দেখি, এখানে কত আছে 58, এখানেও 58। তাহলে 58 দুগুণে কত হয়, 58 দুগুণে কত হয় গুণ 2 সমান সমান কত হলো 116, হ্যাঁ 116। তাহলে 58 তো আমার আগেই হয়েছিল, তার দরকার নেই। তাহলে আমার কি হলো 58 মেজারমেন্ট। আমার মেজারমেন্ট লাগবে কত দেখে আসি আর একটু, আমার লাগবে হচ্ছে কত হেম 58। তাহলে কি হলো এখানে জিরো দিতে হবে, হ্যাঁ জিরো, জিরো মানে কি একবার সমান সমান আছে। এখানে আছে হাফ আর্মহোল স্টেট, এখন হাফ আর্মহোল স্টেট মেজারমেন্ট কত 23 আছে। দেখে আমি দেখে আসি যে হাফ আর্মহোল মেজারমেন্ট কত আছে। সেক্ষেত্রে কি করতে হবে বন্ধুরা, এখানে আর্মহোলটা দেখতে গেলে কি করতে হবে, আমি একটা কাজ করতে পারি, এই ইয়োগটারে কপি করি, অর্থাৎ এই ইয়োগটা আমি ঘুরাবো না, কারণ কপি করে নিয়ে ঘুরাবো। সেক্ষেত্রে কি করবো, এটা কপি করে আই না এর পাশে রাখলাম, রাখা এর ঘুরলাম, অর্থাৎ জায়গা থাকলো মূলটা আমি এটা কপি করে এর ঘুরাবো। এই যে ঘুরালাম অর্থাৎ 90 ডিগ্রি ঘুরাই এর ঘুরাই নিলাম, ঘুরাই না পরে কি করব, এর ম্যারি করবো, হ্যাঁ এটিকে ম্যারি করব। ম্যারি করার পরে আমি মেজারমেন্টটা দেখার জন্য জাস্ট অনলি ফর মেজারমেন্ট, হ্যাঁ। তারপরে কি করব, এটা আমি মনে করেন যে এই যে এইটা গিয়ে কি করব, এই যে প্রফিট এখানে যায়, এখানে আস্তে করে মিলাই দেবো, মিলাই দিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মেজারমেন্টটা কত আছে লিখে আসি। তাহলে লেন্থ মেজারমেন্ট আমার এখান থেকে এখানে কতটুকু আছে একটু দেখি ভাইয়া, এখানে আছে 22.6। তাহলে 22 যেহেতু 6 আছে, আমার মেজারমেন্ট কত আছে একটু দেখে আসি। তাহলে 22.6 আর এখানে আছে কত 23। তাহলে আমার মাইনাস আছে কত 5 মিলি মাইনাস আছে, এই -0.5, হ্যাঁ -0.5। মানে কি করতে চাচ্ছি আপনি কাইন্ডলি ধৈর্য ধরে দেখেন তাহলে বুঝতে পারবেন। তাহলে এরপর আছে স্লিপ হেড আরসিএম, এটা আমার দেখার দরকার নেই। স্লিপ লেন্থ, এবার স্লিপ লেন্থ এটা ছোট মেজারমেন্ট, এগুলো দেখার দরকার নেই। স্লিপ লেন্থ কত আছে 65। তাহলে 65 যদি স্লিপ লেন্থ থাকে, মেজারমেন্টটা কোথা থেকে তা দেখে আসি। তাহলে আমি প্যাটার্নে চলে যাই, আমি প্যাটার্নে কি করব স্লিপ লেন্থ, আমার স্লিপ লেন্থটা মনে করেন যে কি করব, এইটা গিয়ে এই লেন্থ মেজারমেন্ট, তাহলে এর থেকে এর ধরে এখানে ধরলাম, ধরার পরে কত হলো। এবার কাপের হাইটটা কত আছে, যেহেতু কাপ ইনক্লুডিং কাপ অর্থাৎ স্লিপ তো কাপের সঙ্গে, তাই না। আমার কিন্তু কাপ আনি নাই, তাহলে কি করতে হবে, আমি কাপটা আনার জন্য আবার কাপটা সিলেক্ট করে এখানে নিয়ে চলে আসবো। এখানে কাপটা নিয়ে চলে আসলাম, আসার পরে কি করব, এখানে কাপের হাইটটা কতটি দেখি। এখানে কাপের একটা দেখতে গেলে তবে এফ8 যায়, আবার সেম ভাবে লেন্থ মেজারমেন্ট এখানে মেজারমেন্ট যাতে শো হয়। তাহলে 5.5, 5.5 আর এখানে আছে কত 59.5 মনে করেন। তাহলে এখানে আমি যোগ দিই, এখানে আমি যোগ দিচ্ছি, হ্যাঁ সরি আমার ক্যালকুলেটর চলে গেছে, আমি আবার নিয়ে নিই। এখন আমি একটু দ্রুতই কথা বলতেছি আর দ্রুতই কাজ করতেছি, কারণ কি যে কোনো বিষয় একটু তাড়াতাড়ি না করলে একটা ভিডিওর একটা লেন্থ থাকে, বুঝতে পারছেন। ওই লেন্থের পরে গেলে না, রেঞ্জের পরে গেলে কেউ দেখতে চায় না, এখানে আমার কষ্ট। তা এখানে হচ্ছে কাছে কত 65, তা আমার মেজারমেন্ট কত আছে একটু দেখে আসি 65, আর এখানে কত আছে 65, তাহলে কি হলো জিরো, হ্যাঁ
দেখছেন কিভাবে করতেছি কাজটা? কাইন্ডলি একটু দেখেন। তারপরে আমি একটু জুম করে দিই। আপনাদের দেখার সুবিধার্থে একটু জুম করে দিই, হ্যাঁ? একটু জুম করে দিচ্ছি। আচ্ছা, এবার এরপরে মেজারমেন্টটা কত আছে দেখি আমরা বাইসেপ। এখন বাইসেপের কথা আন্ডারআর্ম। আন্ডারআর্মের মেজারমেন্টটা আ আন্ডারআর্ম স্লিভ লেন্থ। স্লিভ লেন্থ হচ্ছে এইখানে 0 হবে, হ্যাঁ? এইখানে 0 হবে। আর আর্মহোল এক্সটেন্ড এখানে স্লিভ হেড হচ্ছে এই বরাবর। অর্থাৎ এর সাথে একটু মিলই নাই, হ্যাঁ? এর সাথে একটু মিলই নাই। তাহলে কি করতে হবে? আমরা একটা কাজ করতে পারি, যদি যেমন এই এটা ধইরে নিয়ে আস্তে করে একটু উপরে উঠায় দিই, হ্যাঁ? এখানে যাতে মিলতে পারে, পরপর মিলতে পারে। তাহলে এই বরাবর এইবার মিলছে, এই বরাবর এবার মিলছে, এই বরাবর এবার মিলছে। এটা আমরা কি করছি? মাপি নাই। তাহলে মাপছি কোনটা? এইটা স্লিভেরটা। এই বরাবর তাহলে কি হলো? স্লিভটা কি ঠিকমতো আছে? স্লিভ লেন্থ 0। তারপরটা হচ্ছে কি আন্ডারআর্ম লেন্থ। আন্ডারআর্ম লেন্থ কত? তাহলে এটা একটু মিলাতে গেলে কি করতে হবে? এই যে এইভাবে একটু মিলাতে হবে। আসলে এক্সেল সাথে ওটা মিল খাচ্ছে না। তারপর আমরা বুঝে নেব, হ্যাঁ? একটু কষ্ট হইলো। স্লিভ লেন্থটা কত হইছে? আমরা 0 পাইছি। এরপরটা হচ্ছে আন্ডারআর্ম লেন্থ। কত আছে? আন্ডারআর্ম লেন্থ হচ্ছে 50। তাহলে আন্ডারআর্ম লেন্থটা মাইপে আসি। তাহলে আন্ডারআর্ম লেন্থটা কত আছে? 50। তাহলে এই আন্ডারআর্মের মেজারমেন্ট কোথা থেকে নিলে তা তো জানেন তো আপনারা। তাহলে কি করতে হবে? আন্ডারআর্মটা এখান থেকে নেব, হ্যাঁ? 50। তাহলে কি করব? এফ লেন্থ মেজারমেন্ট যায় এফ এইটে, এখান থেকে এটুকু নেব। নেওয়ার পরে এই কাপটা 5.5, তাই না? তাহলে 50। তাহলে এখানে আছে 44.5। তাহলে আমি ক্যালকুলেটরে যাব 44.5। 44.5 যোগ হচ্ছে কত? 5.5। 5.5 এখানে কত আছে? 50। আমাদের মেজারমেন্ট কত ছিল? আমাদের মেজারমেন্ট কত ছিল? অতএব আমাদের মেজারমেন্ট কত ছিল একটু দেখে আসি। যে আন্ডারআর্ম লেন্থ 50। তাহলে কি হলো বন্ধুরা? এখানে কিন্তু 0 হয়ে গেল, হ্যাঁ? এখানে কিন্তু আমার কি হলো? 0। অতএব এখানে হচ্ছে, এখানে কত হইলো? 0। ঠিক আছে? এগুলো মনে রাখবেন, হ্যাঁ? এবার হচ্ছে কি বাইসেপ উইথ। আচ্ছা, বাইসেপ উইথ কত আছে দেখে আসি। এখন বাইসেপের মেজারমেন্টটা কত আছে? তা বন্ধুরা, আমি একটা কাজ করব, তা হচ্ছে কি, যে আমি কয়েকটা পয়েন্ট দেখাই দিয়ে বুঝাবো যে এইভাবে কাজটা করতে হয় নাকি, না হলে কি হবে? আসলে অনেক দেরি হয়ে যাবে, হ্যাঁ? সেক্ষেত্রে আমি কি করব? মনে করেন এইগুলো পয়েন্ট এভাবে মেজারমেন্ট করবেন। মেজারমেন্ট করার পরে যে ফলটা আসবে, তারপরে কি কাজ করব? আমি ওটাই দেখাচ্ছি। তা সে মনে করেন আমি স্লিভের বাইসেপটা একটু মেপে ফেলি নাকি? স্লিভের বাইসেপটা একটু মেপে ফেলি। তাহলে এখান থেকে ধরে এখানে মাপলাম। তাহলে এখানে কত আছে? 30 আর 12। তাহলে হচ্ছে 32 পয়েন্ট মনে করেন যে 25। তাহলে 32.25। তাহলে আমি কি করব? এখানে লিখি। দেখি আমার মেজারমেন্ট কত আছে? আন্ডারআর্ম আ আ বাইসেপ আ এলবো 32 এখানে কত হয়েছিল একটু খেয়াল করি। আরেকবার দেখি। 30, 30 আর 12 কত? আচ্ছা, ক্যালকুলেটর নি নাকি? তাহলে কি করি? 30 যোগ হচ্ছে 12, 12 দিই। এখানে 42 ডিভাইডেড ভাগ 2 কত আসে? 21। তাহলে এখানে কত আছে মেজারমেন্ট আমাদের? আছে হচ্ছে কত? মেজারমেন্ট লাগবে কত? 20 হাফ। 20 হাফ, হ্যাঁ, বাইসেপ। তাহলে আমাকে মাইনাস আছে 20 হাফ। তাহলে মাইনাস প্লাস আছে কত? 0.5 মিটার প্লাস আছে। এখন বন্ধুরা, এখন আমি দেখেন, আমরা যেটা বোঝানোর চেষ্টা করতেছি, এই পয়েন্টগুলো না এভাবে কি পয়েন্টগুলো, অর্থাৎ বড় বড় যে মেজারমেন্টগুলো এভাবে আপনারা কি করবেন? আপনাদের অফিসে বা বাসায় এভাবে কি করবেন? মেজারমেন্টটা টুকে নেবেন। অর্থাৎ যেটা প্লাস আছে এখানে 1 সেম প্লাস, যেটা মাইনাস আছে মাইনাস আছে। এখন একটা জিনিস বোঝেন, আমি কয়েকটা অপশন দিয়ে আপনাদের বুঝাই দেবো। চেস্ট, চেস্টে কি আছে? আমার 2 সেম 0.2 মিলি মাইনাস আছে। আচ্ছা, আমি কিন্তু এর আগে বলেছি যে চেস্টে কিন্তু আমার লাগবে হচ্ছে কত? 1 সেম প্লাস নিতে হবে। তা 2 মিলি মাইনাস আছে। তাহলে 1 সেম 2 প্লাস নিই। তাহলে কি হলো? 12 মিলি। অতএব টোটাল আমার 12 মিলি মাইনাস আছে। তাহলে আমি কি করব? আমার এখানে কাজ হচ্ছে কি এখন, যে কাজটা আমি কারেকশন করব। অর্থাৎ প্যারান্ডারে কি করব? ওই ওই মেজারমেন্ট অনুযায়ী আমি কি করব? আনবো। তার আগে কি করতে হবে জানেন? এই প্যাটার্নটা, এই যে ডাউন, পেজ ডাউন আর হচ্ছে ছোট হাতের এইচ, পেজ ডাউন ছোট হাতের এইচ, এই কি করবেন? পেজ ডাউন ক্লিক করবেন আর ছোট হাতের এইচ ক্লিক করবেন। পেজ ডাউন ক্লিক করবেন, ছোট হাতের এইচ ক্লিক করবেন। পেজ ডাউন ক্লিক করবেন, ছোট হাতের এইচ ক্লিক করবেন। ক্লিক করা কি করবেন? এই টোটাল প্যাটার্নটা কি করবেন আপনারা? এটা পিন মেরে নিলেন। পিন। এখন পিন মেরে নেওয়ার পরে কারেকশন যেহেতু করতে হবে, তাহলে কি করতে হবে? আমি পুরো পার্টসের ভিতরে ঢুকে যাই। অর্থাৎ পুরো প্যাটার্নের ভিতরে ঢুকে গেলাম। ঢুকে যায়, আমি দেখেন কারেকশনটা যে কি ফর্মালিটি অনুযায়ী কারেকশনটা করব। খেয়াল করেন, আমার কাছ থেকে শিখতে পারবেন ট্রিক্স। অর্থাৎ
কত দ্রুততম কাজ করা যায় ইফিসিয়েন্সি ঠিক রেখে, সেইগুলো আমি দেখবেন। এখানে আমি কিভাবে কারেকশনটা করতেছি একটু কাইন্ডলি একটু ধরে ধরে দেখেন। এখানে আমি কি করব, এটার সঙ্গে এটা ম্যারি করব। হ্যাঁ, এটার সঙ্গে আমি কি করলাম, ম্যারি করলাম। এবার আমি কি করব, এই যে ইয়োগটা আছে না বন্ধুরা, খেয়াল রাখেন, এই ইয়োগটা আমি একটু ঘুরাবো। হ্যাঁ, ইয়োগটা আমার কাজের ক্ষেত্রে একটু ঘুরা নিতে হবে। অতএব উপায় নেই, আমি কি করবো, ইয়োগটা একটু 90 ডিগ্রি ঘুরাই নেব। এই 90 ডিগ্রি ঘুরালাম, ঘুরায় কি করব, এই যে এখানে আমি ম্যারি করব। হ্যাঁ বন্ধুরা, এখানে ম্যারি করব, সেন্টারে ম্যারি করলাম। সেন্টারে ম্যারি করলাম। এখন সেন্টারে ম্যারি করছি, এরপর আমি কি করব, এই এমনি কিন্তু একটা পার্ট আছে। হ্যাঁ, একটা পার্ট আমার কিন্তু যখন প্রোডাকশন ঢুকবে তখন দুইটা পার্ট, অর্থাৎ প্রোডাকশন ঢোকার আগে কিন্তু কি করতে হবে, এই ফেসিং করা লাগবে, এই স্লিপ করা লাগবে, এই যে স্লিপের সাইড করা লাগবে, এই সম্পূর্ণ কাট মার্ক মিলাইতে হবে, সম্পূর্ণ প্যাটার্ন ডাবল ডাবল করে কিন্তু প্রোডাকশনে এগোতে হবে। একটা প্রোডাকশন প্যাটার্ন রেডি করতে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা যায়, যদি একটু ক্রিটিক্যাল হয়। আর একটু দুর্বল, যেটা একটু নর্মাল স্টাইল, সেটা হয়তো বা 1.5 ঘন্টা, 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট ভিতরে হয়ে যায়। অনেক সময় আছে এমনও প্যাটার্ন আছে যে 3 ঘন্টা লেগে যেতে পারে, যদি আপনার কাট মার্ক মিলাতে হয়, তারপরে স্লিপের হেডের কাট মার্ক মিলাতে হয়, তারপরে সাইড সেম মেজারমেন্ট করে মোটামুটি ফুলফিল ভাবে একটা প্যাটার্ন রেডি করতে মিনিমাম, যদি একটু ক্রিটিক্যাল হয় সেক্ষেত্রে হয়তো 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা কিন্তু লেগে যায়। তা আমি আসলে ভিডিও তৈরি করতেছি, কিন্তু এত তাড়াতাড়িও করা যায় না যদি আপনারা না বুঝতে পারেন। তো যাই হোক, এই প্যাটার্নটা যখন আপনি দেখতেছেন, দ্বিতীয় পার্টটাও কাইন্ডলি দেখবেন, তখন কি হবে, আপনি কিন্তু মোটামুটি একটা ভালো একটা ধারণা পেয়ে যাবেন। হ্যাঁ, তাহলে কি করলেন, আমি এটা কি করলাম, এটা আমি করলাম, অর্থাৎ এটা ম্যারি করলাম। আমি এটাও ম্যারি করব, হ্যাঁ, এটাও কিন্তু আমি ম্যারি করব, এটাও ম্যারি করব। এরপরে কি করব, আমি পকেটটাও ম্যারি করব। মনে করেন পকেটটাও ম্যারি করব। দেখেন কিভাবে আমি কারেকশন দেখাচ্ছি আপনাদের, কিভাবে এইগুলো ট্রিক্স কিন্তু আমি নিজে নিজে বাইর করছি। অর্থাৎ আমার কাজটা কতটুকু দ্রুত হবে, এটা করার জন্য আমি কিন্তু এই ট্রিক্স গুলো আমি নিজে অ্যাপ্লাই করি, আর আমি আপনাদেরকে সেগুলো শেয়ার করি। যদি আপনারা যদি ভালো কিছু শিখতে পারেন, আমার এইটাই ভালো, এইটাই আমার চাওয়া। তা যাই হোক, এখন আমি মুংটা আবারে আছে, এখন আমি পুরোটা এটা কি করলাম, এবারে আমার এটা মিলানো শেষ। আমি কি করবো, স্লিপটা একটু এই আসলে কি আপনাদেরকে আমি বলি, যখন আপনারা প্যাটার্নের এই কারেকশন গুলো করবেন না, তখন কি প্যাটার্ন সাজায় নিবেন। সাজায় নিলে হয় কি, ভুল হয় না। হ্যাঁ, আর না সাজায় এলোপাতাড়ি ভাবে কাজ করতে গেলে না, ভুল হয়ে যায়, অর্থাৎ জগা খিচুড়ি হয়ে যায়, জিনিসটা ভুল হয়ে যায়। সেক্ষেত্রে কি করবেন আপনারা, আপনারা এইগুলো প্যাটার্নে সাজায় কাজ করবেন। সাজা যত 2-5 মিনিট লেট হইতে পারে, কিন্তু তার জন্য কিন্তু অনেকখানি আপনারা কাজ এগিয়ে যাবেন অন্য সাইড দিয়ে। এবার আর কি হলো, এটা আমি এবার আমি কাজটা শুরু করব। তার কাজ শুরু করার আগে কি করব, আমি এই প্যাটার্নে প্রিন্ট শো করব, প্রিন্ট, এখানেও প্রিন্ট শো করব, এখানেও প্রিন্ট শো করব, এখানেও প্রিন্ট শো করব, এটাও প্রিন্ট শো করব। হ্যাঁ বন্ধুরা, এবার আমি কি করব, কারেকশনটা করব। এখন যে জায়গা কম আছে সেটা বাড়াই দেবো, আর যেটা বাড়াতে সেটা কমাই দেবো, অর্থাৎ আমার রুলস অনুযায়ী। এখন আমি প্রথমে কি করব, মেজারমেন্ট শিটে চলে যাই। আমি কিন্তু বাকি মেজারমেন্ট গুলো করলাম না, অর্থাৎ আমি যেভাবে কাজটা করতেছি ওইভাবে আপনারা কি করবেন, করে নিবেন। অর্থাৎ চেস্টে আমার লাগবে হচ্ছে কত, 1 cm প্লাস, সেখানে আছে -2 মিলি, তাহলে 12 মিলি প্লাস করতে হবে। তাহলে কি করব, আমি প্যাটার্নে জায়গায় 12 মিলি প্লাস করব। তাহলে এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে কি, আমি আগে আরমোলটা মেপে নেব। অর্থাৎ আরমোলটা মেপে রাখতে হয় যে আমার আরমোলটা কত ছিল, আমি আরমোলটা কি করব, মেপে নিব। অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। হ্যাঁ, নেওয়ার পরে কি করব, F8 গিয়ে এই যে স্প্রেডশিট, এটা ওপেন করে কি করব, এখানে আমি দেখবো 54 পয়েন্ট কি আছে, 39, মনে করেন যে 54.5 ধরেন, ঠিক আছে। হাফ ধরার পরে আমি ক্যালকুলেটার যাই, এবার নোট প্যাডে যাই, আমি লিখে রাখবো যে 54.5, নাহলে আমার কি পরে মনে না রাখতে পারে। তাহলে কি করবো, 54.5। আপনারা যখন কাজ করবেন না, একটা নোট প্যাড নিবেন বা একটা খাতা কলম নিবেন, টুইকে রাখবেন। বা কি করবেন, যে রিপোর্টে পরে কাজ করতেছেন, যে পিডিএম এর সাথে কাজ করতেছেন, ওই পিডিএম এর কোনায় কি করবেন, মেজারমেন্ট শিটের কোনায় এরকম লিখে রাখবেন, ঠিক আছে। তাহলে 54.5 আছে। এখন এই 54.5 কিন্তু পরে আমাদের রাখা লাগবে। হ্যাঁ, পরে মেজারমেন্ট করে রাখতে হবে। তো যাই হোক, আমি এখন ওই কথা না, আমি এখন কাজটা কি করব, এখানে আমি 12 মিলি প্লাস করব। তাহলে আমি কি করতে হবে, এখানে আপনি কি করবেন, এখানে আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ সিলেক্ট করার পরে আপনি মুভ, F3 তে যে মুভটা কি করবেন, এখান থেকে কি করবেন, এখানে উঠে দেবেন। অর্থাৎ কত মিলি উঠাবো, আমি 0.6 মিলি উঠে দিলাম। ব্যাস ক্লিয়ার। এখন এরপরের মেজারমেন্টটা কত আছে একটু দেখে আসি।
পরে মেজারমেন্ট আছে কত, অ্যাক্রোস ফ্রন্ট এক্সএম প্লাস আছে, সেক্ষেত্রে এক্সএম প্লাসে চলে, তাহলে কি করবো আমি 2 মিলি একটু মাইনাস করে দিই, ঠিক আছে, 2 মিলি অ্যাক্রোস ফ্রন্টে কি করবো 2 মিলি মাইনাস করবো, তাহলে আমার অ্যাক্রোস ফ্রন্ট কোনটা, এটার পয়েন্ট না, তাহলে এটা কি করবো মুভ, এই মুভ দিয়ে অ্যাক্রোস ফ্রন্টে কি করবো আমি এখানে ধরে -2 মিলি আমি বা 1.5 মিলি কমাই দিলাম, হ্যাঁ 7 মিলি আমার প্লাস থাক। এবার আমি এরপরে কিন্তু বাইর করে একটু শেপ টেপে যদি হালকা পাতলা ঘাবলা থাকে ওই ঘাবলাগুলো ঠিক করে দিতে হবে, হ্যাঁ। তারপরে কি করতে হবে, আমি নেক্সট মেজারমেন্টে যাই, হেম, হেমে আছে 0 একেবারে, তা আমার এক্সএম প্লাস লাগবে, তাহলে কি করব আমি এক্সএম প্লাস করে দিতে গেলে কি করতে হবে 5 মিলি আমার হাফে প্লাস করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, আমি এখানে হেমে ক্লিক করা সিলেক্ট করা F3 তে মুভ, মুভ দিয়ে কি করব এখানে আমি ধইরা কি করব 0.5 মিলিমিটার আমি বাড়া দিলাম, হ্যাঁ বাড়া দিলাম। এটা হচ্ছে কি আমি আবারও একবার রিপিট করি, এটা হচ্ছে কি যেটুকু আমি বাড়া দিচ্ছি না এটা প্রোডাকশনের ক্ষেত্রে লাগে, কারণ কি প্রোডাকশনে হয় কি যখন কাটিং করে অনেক সময় 2-1 মিলি চলে যায়, অর্থাৎ নাইট দিয়ে যখন কাটিং করে 2-1 মিলি পড়ে যায়, আবার যখন সুইং করে না তখন 2-1 মিলি অনেক সময় দেখা যায় যে ওভারলক করুক বা ফিট অফ দা করুক তখন তারা র্যান্ডম অ্যাভেলেবেল করে, এইগুলো অ্যাভেলেবেল করার কারণে কি হয় এটা আমরা বাড়াই দিই, কারণ হচ্ছে প্রোডাকশনে বাড়াই দিলে কি হবে এই জিনিসটা মেজারমেন্টটা ঠিক থেকে যাবে, ঠিক আছে কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে আমি নেক্সট যাই, এখন বন্ধুরা আমি কিন্তু একটা কাজ করি না এই সাইডে কিন্তু করি নাই, ঠিক আছে, তাহলে এই সাইডে আমি করে রাখি, তাহলে কি করব আমি পরে করতে চাইছিলাম, তাহলে আপনাদের কি কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, তাহলে কি করব মুভে যায় আবার এদিকে কি করব, এদিকে আমি ওই সেম কায়দায় আমি কি করছিলাম -6 দেবো, অর্থাৎ এখানে প্লাস করে দিলাম এই প্লাস করে এখানে 5 মিলি দেবো, হ্যাঁ 5 মিলি দেবো, 5 মিলি দিলাম, তাহলে আমার দুই সাইড ঠিক হয়ে গেল। এরপরে মেজারমেন্টটা কত আছে দেখে আসি, এরপরে মেজারমেন্টটা আছে কত স্লিভ হেড, এটা আমি করি নাই মেজারমেন্ট, এরপরটা আছে কি যে আর্মহোল স্টেট, সরি আর্মহোল স্টেট 5 মিলি মাইনাস আছে, তাহলে আর্মহোল স্টেটে আমার প্লাস করতে হবে কত আরো 5 মিলি প্লাস করতে হবে, তাহলে এভারেজে কত 1.5 সেম প্লাস হবে আর্মহোলে, ঠিক আছে, যেহেতু 5 মিলি কি আছে আগের থেকেই মাইনাস আছে, তাহলে কি করতে হবে সেক্ষেত্রে আমি 12 মিলি নিতে পারি, তো 5 মিলি যেহেতু মাইনাসই আছে তাহলে 12 12 মিলি যদি আমি প্লাস না সরি 12 মিলি টোটাল যদি প্লাস নিই তাহলে কি আছে 5 মিলি মাইনাস আছে, তাহলে 7 অর্থাৎ 7 5 12 আমার এখানে মাইনাস হতে পুরো যদি আমি 7 মিলি প্লাস নিই তাহলে 12 মিলি টোটাল প্লাস করা লাগবে, অর্থাৎ 7 মিলি প্লাস থাকবে আমার উল্টো, হ্যাঁ। তাহলে কি হলো আমি এখানে 7 মিলিমিটার বাড়ায় দেবো, তাহলে কি করতে হবে এই পয়েন্টটা সিলেক্ট করতে হবে, মুভে যায় F3 যে মুভে যায় কি করবো আমি এখানে 7 মিলি 0.7 মিলি বা সরি 12 মিলি 12 মিলি 1.2 12 মিলি নিলে কি হবে 7 মিলি প্লাস থাকবে, অর্থাৎ মাইনাস তো আগে আমাদের 5 মিলি আসেন, তাহলে এখানে 12 মিলি নিলাম, আমি এখানেও কি করব মুভ দিয়ে 12 মিলি প্লাস করে নেব, ব্যাস ক্লিয়ার। এইভাবে কাজটা করতে হবে, হ্যাঁ। তারপরে হচ্ছে কি এখানে আসছে হেডের মানে স্লিভ লেন্থে ছিল কত 0, অর্থাৎ 0 যেহেতু আছে সেহেতু আমি 1 সিএম বাড়ায় নেব, হ্যাঁ তাহলে 1 সিএম আমি বাড়ায় নেব, তাহলে কি করতে হবে এটা হচ্ছে রুলস, অর্থাৎ আমি কি করব এই মাউথে যায় কি করব এই টোটাল জায়গাটা দুইটা পার্ট একলগে সিলেক্ট করবেন, এই দুইটা পার্ট একলগে সিলেক্ট করবেন, অনেক সময় দুইটা পার্ট একলগে সিলেক্ট করে কিন্তু কাজ করতে গেলে কোনটা ভিতরে ঢুকে যায় কোনটা বাইরে চলে যায়, এটা খেয়াল রাখতে হবে, হ্যাঁ। তা কি করতে হবে এখানে মুভে যায় কি করব এখান থেকে ধরবো, ধরে কি করব অ্যাক্সিয়াম দেবো নিচে দিল, অর্থাৎ এক্স এর দিকে অ্যাক্সিয়াম দিলাম, হ্যাঁ। তাহলে কি হলো দেখেন বন্ধুরা দুইটাই কিন্তু এক সাইডই বাড়ছে, তাই সমস্যা নাই, অনেক সময় কি এটা ভিতরে ঢুকে যায় এটা বাইরে চলে যায়, তাই জিনিসগুলো করবেন কি কারেকশন করে করে এগুলো একটু সিলেক্ট করে জুম করে করে দেখবেন যে আমার কারেকশনটা কি প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেল কিনা, অনেক সময় হতে পারে। তো যাই হোক এখন আমার স্লিপ বেলতে কাজ শেষ হলো, এরপরটা কি কাজ করলাম, এরপরটা হচ্ছে স্লিপ হচ্ছে এলবো উইথ, আমি এলবো উইথ করেছিলাম না, করেছিলাম আন্ডার আর্ম উইথ কত 0 ছিল, তাহলে আন্ডার আর্ম উইথ আমার আন্ডার আর্ম কিন্তু অটোমেটিকলি আমার কিন্তু এক্সএম বাইরে গেছে নাকি, স্লিপ তো আমি টোটালটা করছি তাহলে এক্সএম আমার অলরেডি বাইরে গেছে গা, তাহলে এখানে আন্ডার আর্ম গেল বাইসেপ কত আছে 0 আছে, বাইসেপ 0 না সরি বাইসেপ আছে 5 মিলি কি আছে প্লাস আছে, তা বাইসেপ যেহেতু 5 মিলি প্লাস আছে তা ওইভাবে থাকুক। তাহলে দেখেন বন্ধুরা আমরা কি করব পুরো মেজারমেন্টটা এইভাবে কি করব আমার যেটুকু দরকার ওইটুকু অনুযায়ী প্লাস মাইনাস করে কাজ করতে হবে। তা যাই হোক আমি এই 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 পর্বে এইটুকু দেখালাম, এই পর্বে এটুকু দেখালাম, আমরা নেক্সট পর্বে আমরা কি করব পরে কাজগুলো আমরা করে যাব, অর্থাৎ কিভাবে প্রোডাকশন প্ল্যান রেডি করতে হয়, হয়তোবা এই স্টাইলটা আমার হয়তোবা 2 পর্ব বা 3 পর্ব করতে হতে পারে, কিন্তু কাইন্ডলি আপনার কাছে একটা রিকোয়েস্ট কিভাবে প্রোডাকশন প্ল্যান রেডি করতে হয় তার আগে আমি কিছু একটা কনসেপ্ট আপনাদেরকে দিয়ে রাখি,
একটা ডেভেলপ প্যাটার্ন আপনি যখন ম্যাকিং করবেন, আমি এই কথাগুলো কিন্তু আগেও আমার ভিডিওতে বলেছি, তারপরে আরেকবার বলতেছি। সেটা হচ্ছে কি, আপনি যখন এটা ডেভেলপ করবেন তখন তো একটা আংশিক একটা প্যাটার্ন থাকে। অর্থাৎ যখন আপনি ফিট করবেন বা ডিএসএস করবেন, যখন আপনি জিএসএস এ চলে যাবেন, অর্থাৎ গোল সিল স্যাম্পল করবেন বা সাইড সেট স্যাম্পল করবেন, সেই সময় প্যাটার্নটা এমনভাবে, যদি আপনি ডেভেলপ টু প্রোডাকশন মাস্টার হতে চান, সেক্ষেত্রে আপনি এই কাজটা অবশ্যই করবেন। সেটা হচ্ছে কি, আপনি যখন সাইড সেট প্যাটার্ন নিবে, অর্থাৎ সাইড সেট স্যাম্পল নিবে, অর্থাৎ জাম্পিং সাইজ হতে পারে সেটা স্মল, লার্জ বা ডাবল এক্সেল বা মিডিয়াম এক্সেল বা ডাবল এক্সেল নিতে পারে। তখন করবেন কি, এমন কায়দায় প্যাটার্নটা তৈরি করে রাখবেন, মনে ভাববেন যে এটা আমার প্রোডাকশনে ইন করতে হবে। তাহলে কি হবে, যখন আপনি এই প্যাটার্নটা এইভাবে তৈরি করে রাখবেন, অর্থাৎ তখন আমরা কিন্তু কাজটা কিন্তু একটু সহজ হয়ে গেল, অর্থাৎ 100টা কাজটা হয়ে গেল। যখন আপনি প্রোডাকশনে ওই প্যাটার্নটা ইনপুট করতে যাবেন, তখন দেখবেন কি জানেন, হালকা পাতলা কাজ করে কিন্তু আপনি প্রোডাকশন রেডি করতে পারবেন। কিন্তু যদি জেএসএস স্যাম্পল সাবমিট করার সময় দেখা গেল আপনি প্যাটার্নটা মোটামুটি ভাবে দাঁড় করায় শুধু মাইরে দিলেন, তাহলে কি হলো জানেন, আপনি যখন প্রোডাকশন রেডি করতে পারবেন, প্রোডাকশনের একটা শিডিউল থাকে, অর্থাৎ কাটিং এর একটা কি থাকে, শিডিউল থাকে। শিডিউল অনুযায়ী কিন্তু আমরা কি করি, বাল্ক প্যাটার্ন রেডি করতে হয়। অনেক সময় প্রোডাকশন থেকে আপনাকে কিন্তু পুশ করবে যে আপনি কেন এটা প্রোডাকশনে টেস্ট দিচ্ছেন না, টেস্ট ট্রেনিং দিচ্ছেন না। তখন আপনার মাথার ভিতর কিন্তু একটা হেরাধারা লেগে যাবে। তাতে আপনারা কি করবেন, যারা স্যাম্পল টু প্রোডাকশন মাস্টার হতে চান, তারা যখন স্যাম্পল জিএসএস স্যাম্পল সাবমিট করার আগ মুহূর্তে যখন কাজটা করবেন, অবশ্যই অবশ্যই আপনারা প্রোডাকশন কার্ডটা রেডি করে রাখবেন। তাহলে প্রোডাকশনে গেলে খালি মেজারমেন্টটা কইরা স্টাইল না দেখা, মোটামুটি কাটমাট টাকমাট একটু হালকা পাতলা শেপ টেপে হাত দিয়া, ব্যাস 2 ঘন্টার ভিতরে আপনি প্রোডাকশন রেডি করে ফেলতে পারবেন। তা যাই হোক বন্ধুরা, আমি এই পর্বটা এখানে শেষ করলাম। যদি আমার এই ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।